সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার আমি চলে আসলাম তোমাদের কাছে পরিবেশ রসায়নের উপর লাইভ ক্লাস নিয়ে। তো তোমরা আজকে যেই টপিকসটি পড়বে সেটা দেখে নাও আগে। এবং আজকে যে টপিকস দুটো আমরা পড়বো সেটা খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস, যেটা কিনা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং প্রতি বৎসরই এই টপিকস দুটো থেকে তোমার একটি উদ্দীপক পরীক্ষায় চলে আসে। প্রতি বৎসরই দেখা যাচ্ছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র, এই দুটো মিলে একটা উদ্দীপক প্রতি বর্ষ বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় এটা আসবে। অতএব তোমার বুঝতে পারছো যে আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই চলে আসছো যে আজকে আমাদের টপিকস দুটো কি। তোমাদের বইয়ের 1.3.7 1.3.7 এই অনুচ্ছেদে দেখবে গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র। এই টপিকসটা আমরা আজকে পড়বো, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র। আর 2 নম্বর টপিকস হলো আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র, সেটা হলো 1.3.8। তুমি তোমার যে কোনো বইয়ের, বিশেষ করে আমরা যে বইটার কথা বলেছিলাম হাজারি এবং আসরুল হক কবি, এই বইয়ের 1.38 টপিকসে তুমি পেয়ে যাবা গ্রাহামের ব্যাপন সূত্র। তো তোমাদের এই সংক্রান্ত কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমার ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমরা এই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে আসি আজকে টপিকস হলো আমাদের প্রথম টপিকস হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমাদের প্রথম কথা হলো, যদি আমি ডাল্টনের আংশিক চাপ বুঝতে চাই তাহলে আমাদের সবার আগে বুঝতে হবে আংশিক চাপ কাকে। তাহলে তোমরা দেখে নাও যে আমরা যদি বলি যে আংশিক চাপ কাকে বলে, এটা সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই তাহলে তোমার এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমরা বুঝতে পারবো। তাহলে আংশিক চাপ কাকে বলে, যার ইংরেজি হলো পার্শিয়াল প্রেসার বা ফ্র্যাকশনাল প্রেসার, মানে পার্শিয়াল ভাবে যে প্রেসারটা দেয় মূল কথায়, সেটা হলো আংশিক চাপ। তবে তোমরা আংশিক চাপের সংজ্ঞা পড়ার আগে তোমরা সবার আগে মনে রাখবে যে এই বিষয়টা হলো একটা গ্যাস মিশ্রণের বেলায় প্রযোজ্য। একটা গ্যাস মিশ্রণের বেলায় প্রযোজ্য এই তোমার আংশিক চাপ। যেমন তুমি দেখো, এখানে একটি গ্যাস আমি ছবি এঁকে রেখেছি। দেখো সবাই, এখানে একটি গ্যাস আছে, গ্যাস মিশ্রণ। তুমি দেখতে পাচ্ছ এখানে গ্যাস মিশ্রণ এবং দেখো লেখা আছে পরস্পর বিক্রিয়াবিহীন। অর্থাৎ আমরা একটা পাত্রে গ্যাস মিশ্রণ নিব, সেটা হতে হবে অবশ্যই পরস্পর বিক্রিয়াবিহীন। যেমন হতে পারে অক্সিজেন, যেমন হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো যদি আমি একসঙ্গে নিই তাহলে এই গ্যাস মিশ্রণটা কিন্তু কারোর সঙ্গে কেউ বিক্রিয়া করবে না। অতএব আমাকে এমন গ্যাস মিশ্রণ নিতে হবে যেগুলো পরস্পর বিক্রিয়াবিহীন। এবং কয়টি গ্যাস নিতে হবে? 2 বা ততোধিক, কমপক্ষে 2টি, তার চেয়ে বেশি হলেও ক্ষতি নেই। তারপরে 2 বা ততোধিক। তাহলে দেখো আমরা এখানে মিনিমাম 2টি নিয়েছি, এ এবং বি দুটি গ্যাস দেখতে পাচ্ছ, এ এবং বি দুটি গ্যাস, এবং এটা গ্যাস মিশ্রণ পরস্পর বিক্রিয়াবিহীন। এখন এই গ্যাস মিশ্রণের এই অণুগুলো যে দেখতে পাচ্ছ, এই অণুগুলো দেয়ালের গায়ে একটা চাপ সৃষ্টি করে এবং এই দুটো গ্যাসের মোট চাপ হলো পি। তো আমরা ধরে নিলাম এই দুটো গ্যাসের মোট চাপ হলো পি ধরে নিলাম। আমরা কিন্তু এখন আংশিক চাপ আসেনি, আমরা এখন এখানে পেয়েছি দুটো গ্যাসের মোট চাপ, কারণ দুটি গ্যাস একসঙ্গে যে চাপ দিচ্ছে তাকে বলা হবে মোট চাপ। এখন এই গ্যাসটি যে পাত্রে রয়েছে সেই পাত্রের আয়তন ভি ধরে নিলাম, আর ভি সমান পাত্রের আয়তন। এরপর দেখো তোমার তাপমাত্রা হলো টি, টি হলো তাপমাত্রা, এই পাত্রটির তাপমাত্রা টি। আর এখানে যে গ্যাসটি আমি এই গ্যাসটি নিয়েছিলাম সেই গ্যাসটির মোল সংখ্যা ধরে নিলাম এন এ,
এন এ মানে মোল নাম্বারস অফ এ, আর এটার মোল নাম্বার হলো আমরা এন বি। এন বি হলো বি এর মোল সংখ্যা, আর এন এ হলো এর মোল সংখ্যা। তাহলে এইভাবে একটা গ্যাস মিশ্রণ রয়েছে। তাহলে এখন আমরা দেখবো আংশিক চাপ কাকে বলে। তাহলে তুমি এইখানে যে গ্যাস মিশ্রণটা যে নিয়েছো, সেই গ্যাস মিশ্রণটা হলো মিশ্রণের মোট চাপ। এখন আমি যদি আংশিক চাপ বের করতে চাই, আংশিক চাপ মানে অংশের চাপ, তাহলে এই অংশের চাপ যদি বের করতে চাই, অংশ মানে কে, এই মিশ্রণের অংশকে কে, এ অংশ, বি অংশ, এরকম যদি আরো থাকতো সি অংশ, ডি অংশ, অথবা যদি এখানে অক্সিজেন থাকতো, অক্সিজেনের অংশ, নাইট্রোজেনের অংশ, হাইড্রোজেনের অংশ, এগুলোকে বলা হয় অংশ। এদের যে চাপ, সেই অংশের যে চাপটাকে বলা হবে কিন্তু আংশিক চাপ। তাহলে এখন তুমি এই অংশের চাপটা বের করবা কিভাবে? যখন এরা এক জায়গায় মিশে থাকবে, তখন তো আমি এই অংশের চাপ কত আমি বের করতে পারছি না, বি অংশের চাপ কত আমি কিন্তু বের করতে পারছি না এখান থেকে, এখানে বি অংশের চাপ কত আমি কিন্তু বুঝতে পারছি না, এই অংশের চাপ কত বুঝতে পারছি না। তাহলে আমি কি করব? আমরা এই যে তোমার আংশিক চাপ বের করার জন্য, অর্থাৎ এই অংশের চাপ বের করার জন্য এই গ্যাসটাকে আমরা কি করব, একটা আলাদা পাত্রে নিয়ে নিব। হ্যাঁ, আলাদা পাত্রে নিয়ে নিব, যেই পাত্রে আয়তন হবে বি, অর্থাৎ একই আয়তন নিতে হবে। আমাদের শর্ত প্রযোজ্য, যেখানে আমাদের একই আয়তনের পাত্রে এই গ্যাসটাকে একাকী আনতে হবে এবং তোমার তাপমাত্রা সেম রাখতে হবে। তার মানে এই গ্যাসটাকে যদি আমি এই মিশ্রণ থেকে বের করে এনে একই পরিমাণ এই গ্যাস, অর্থাৎ আমি যদি এন এ আগে যে পরিমাণ ছিল এন এ, মোল সংখ্যা এন এ, একই পরিমাণ গ্যাস যদি আমি একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় রাখি, তাহলে এখন এই যে গ্যাসটা, এই গ্যাসটা যে একাকী যে চাপটা প্রয়োগ করবে পাত্রের গায়ে, সেই চাপটাই বলা হবে এ গ্যাসের আংশিক চাপ। তাহলে পি এ হলো আসলে এই গ্যাসের আংশিক চাপ। এইভাবে আমরা আংশিক চাপের সংজ্ঞাটা বুঝতে পারি। কিভাবে? যে দুই বা ততোধিক গ্যাস মিশ্রণ, ভালো করে খেয়াল করো সংজ্ঞাটা, দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের, দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানকে যদি আমরা একই পাত্রে, একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় রাখি, তাহলে উক্ত উপাদান গ্যাসটি যে চাপ প্রয়োগ করবে, তাকেই বলা হবে ওই উপাদানের আংশিক চাপ। তাহলে আমরা এখানে ধরে নিলাম কি, যে এই গ্যাসের আংশিক চাপ পিএ। এবার দেখো একইভাবে যদি আমরা বি গ্যাসটাকেও যদি আমরা কি করি, এই বি গ্যাসটাকেও যদি আমরা একই তাপমাত্রায় একই আয়তনের পাত্রে রাখি এবং একই পরিমাণে রাখি, অর্থাৎ এন বি সংখ্যক, আগে যা ছিল এন বি মোল সংখ্যা, এখনো মোল সংখ্যা এন বি, তাহলে এই যে বি গ্যাসটা যে চাপ দিবে, সেই চাপটাকে বলা হবে বি গ্যাসের আংশিক চাপ পিবি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আংশিক চাপ কাকে বলে। এবার আমরা চলে যাব ডাল্টনের আংশিক চাপ সূত্রে। তোমরা এই বিষয়টা, ছবিটা দেখতে কোনো সমস্যা হয়েছে কিনা, তোমার সাউন্ড কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে জানাও, খুব দ্রুত এখনই জানাও, তাহলে আমি বুঝতে পারবো। তোমার ছবিটা উঠিয়ে ফেলো, সবাই ছবিটা উঠিয়ে ফেলো, ক্লিয়ার কিনা দেখো। আমরা আংশিক চাপের সংজ্ঞাটা বুঝতে পারলাম। এবার তোমরা চলে আসবো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তুমি যদি আংশিক চাপের সংজ্ঞাটা বুঝো, ডাল্টনের আংশিক চাপ সূত্র কোনো সমস্যাই না। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই আংশিক চাপ বুঝলে একেবারে ইজি। কিভাবে দেখো, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি হবে, আমি তোমাকে ম্যাথমেটিক্যালি লিখে দিচ্ছি, তাহলে তুমি সূত্রটা
বাংলায় বলতে পারবে। কিভাবে দেখো সবাই, যে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি হবে, পি সমান পিএ প্লাস পিবি বা পিএ প্লাস পিবি সমান পি। তার মানে এখান থেকে আমি ডাল্টনের সূত্রটা পেয়ে যাচ্ছি, ডাল্টনের আংশিক চাপ সূত্র কি সেটা, যে দুই বা ততোধিক মিশ্রিত গ্যাসের মোট চাপ, দুই বা ততোধিক পরস্পর বিক্রিয়াবিহীন মিশ্রিত গ্যাসের মোট চাপ উপাদান গ্যাসগুলোর, এই যে উপাদান গ্যাসগুলোর যে আংশিক চাপ, সেই আংশিক চাপের যোগফলের সমান। এটাই হলো আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে কেউ যদি আংশিক চাপ পারে, তার জন্য ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কোনো সমস্যা না। তাহলে তোমরা এখন এই বিষয়টা খেয়াল করো, যে এই যে তোমার এই সূত্র, আমরা একটি সূত্র পেয়ে গেলাম পিএ প্লাস পিবি সমান পি। এটা কিন্তু বিজ্ঞানী ডাল্টন প্রমাণ করে দিয়েছেন, হ্যাঁ পি সমান পিএ প্লাস পিবি। এবং এটা প্রমাণ করতে যে সে যে সূত্রগুলোর অবতারণা করেছে সেটা তোমরা দেখে নাও, যে কিভাবে সেই সূত্রটা প্রমাণ করেছে, যে পি সমান পিএ প্লাস পিবি। এখানে দেখো, আমি যদি এই পাত্রটা খেয়াল করি 1 নং পাত্র, এবং যদি এটাকে ধরি 1 নং পাত্র, এটাকে যদি আমি ধরি 2 নং পাত্র, এটাকে যদি আমি ধরি 3 নং পাত্র, সবাই খেয়াল করো তিনটা পাত্র আমি দেখে দেখাচ্ছি, 1 নং 2 নং 3 নং। এবার দেখো সবাই, 1 নং পাত্রের জন্য আমি কি লিখতে পারি, 1 নং পাত্রের জন্য আমি লিখতে পারি পিভি সমান এন আর টি। 1 নং পাত্রের জন্য আমি লিখতে পারি পি, আয়তন ভি, মোল সংখ্যা হলো এন, এন হলো এখানে টোটাল মোল, এন এ প্লাস এন বি, এন সমান হলো ধরে নিলাম এন এ প্লাস এন বি, অর্থাৎ এ আর বি এর মোল সংখ্যার যোগফল এন। তাহলে পিবি সমান পেয়ে গেলাম এনআরটি। এবার 2 নং পাত্রের বেলায় কি লেখা যাবে, 2 নং পাত্রের বেলায় এই সূত্রটা কি লেখা যাবে, পি এ, চাপ হলো পি এ, এটা আংশিক চাপ, তাহলে চাপ হলো পি এ, আর আয়তন হলো ভি, আয়তন সেম, মোল সংখ্যা হলো এন এ, তুমি জানো এর এখানে শুধু এ আছে, এর মোল সংখ্যা এন এ আর পি। এবার আসো 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা হলো পিবি, হ্যাঁ পিবি, দেখো পিবি হলো তার চাপ, ভি আয়তন, আর এনবি হলো তার মোল সংখ্যা এনবি, আর মোলার গ্যাস ধ্রুবক, পরম তাপমাত্রা সেম, অর্থাৎ তাপমাত্রা সেম, আয়তন সেম। তাহলে এই যে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেলাম, 1 2 3, পিবি সমান এনআরটি, পিএবি এনআরটি, পিবি সমান এনবিআরটি। এখান থেকে কিন্তু এই সূত্রটা প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায় দেখে নাও, যদি আমরা এখানে 1 আর 2, যদি আমরা এখানে 1 আর 2 তোমার সঙ্গে 2 আর 3, মনে করো তুমি 2 আর 3 যোগ করো, 2 যোগ 3, 2 যোগ 3, তাহলে কি হবে, 2 যোগ 3 হবে পিএ প্লাস পিবি, পিএ প্লাস পিবি কমন নাও ভি, তাহলে 2 আর 3 যোগ করলে পিএ প্লাস পিবি ইনটু ভি সমান হবে এন এ প্লাস এন বি আর টি, এন এ এন বি আর টি। দেখো আমি কি করলাম, এই 2 আর 3 যোগ করলাম, 2 আর 3 যোগ করে পেয়ে গেলাম ভি কমন নিলাম, পিএ প্লাস পিবি সমান এন এ প্লাস এন বি আর টি। এবার এটাকে লেখা যায়, দেখো সবাই, যে এটাকে লেখা যায় কি, এইটাকে লেখা যায় ডান দিকে দেখো এন আর টি, এন আর টি। এই তুমি জানো যে এন এ প্লাস এন বি সমান আমি কি ধরেছিলাম এন, অতএব লেখা যায় এন আর টি। এবার বলো এন আর টি কে কি লেখা যায়, এন আর টি কে লেখা যায় পিভি। এটা আমি কোথা থেকে পেলাম, 1 নং সমীকরণ থেকে, 1 নং থেকে পেলাম আমি, হ্যাঁ তোমার 1 নং থেকে পেলাম আমি কি এন আর টি সমান পিভি, পিভি সমান এন আর টি। এই যে পিভি সমান এন আর টি, এখান থেকে আমি পেয়ে গেলাম এন আর টির জায়গায় বসিয়ে দিলাম পিভি। তাহলে এখন আমি কি পেয়ে গেলাম, পিভি সমান হলো পিএ প্লাস পিভি সমান ভি, অতএব এখান থেকে কি লেখা যায়, এই ভি আর ভি কাটা যাবে, অতএব এখান থেকে লেখা যাবে পিএ প্লাস পিবি সমান পি। এই দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখানে কিন্তু ডাল্টন তোমার প্রমাণ ছাড়া কিন্তু বলেনি যে এই দুটি গ্যাসের আংশিক চাপের যোগফল এই মোট চাপের সমান। এটা আমরা এখানে প্রমাণ করে দেওয়া হলো, যে ডাল্টন কিভাবে প্রমাণ করেছে যে হ্যাঁ
এই যে PA প্লাস PB সমান P। তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা এই অংশটুকু লিখে নাও, যেখানে তুমি দেখে নাও যে কিভাবে এই PA প্লাস PB সমান P এই অংশটা এখানে দেওয়া বোঝানো হলো। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটা হলো এই তিনটি সমীকরণ আমার লাগবে। এই তিনটি সমীকরণ আমরা এখান থেকে বুঝবো না। এই তিনটি সমীকরণের সাহায্যে আমরা যে কাজটা করব সেটা হলো, তুমি দেখে নাও, সেটা হলো আংশিক চাপ এবং মোট চাপের সঙ্গে মোল ভগ্নাংশের সম্পর্ক। তার মানে আমরা এখানে যে বিষয়টা এখন করব সেটা হলো তোমার মোল ভগ্নাংশ, আংশিক চাপের সঙ্গে মোল ভগ্নাংশের সম্পর্ক। তাহলে আগে তোমাকে দেখে নিতে হবে মোল ভগ্নাংশ কাকে বলে। তাহলে আমরা এখন দেখব যে মোল ভগ্নাংশ সংজ্ঞাটা কি। মোল ভগ্নাংশ যদি আমি পড়তে পারি তাহলে আমি কি পারবো, এই মোল ভগ্নাংশের সঙ্গে আংশিক চাপের সঙ্গে এই মোট চাপ আর এই মোল ভগ্নাংশের কি সম্পর্ক সেটা আমরা দেখতে পাবো। সবাই দেখে নাও, এই যে মোল ভগ্নাংশ এটাকে প্রকাশ করা হয় XA, x দ্বারা। এখন XA যদি বলি তাহলে আমি কি বলবো, XA বলবো আমি A এর মোল ভগ্নাংশ, আর XB আমি বলবো B এর মোল ভগ্নাংশ। এখন আমাদের প্রশ্ন যে মোল ভগ্নাংশ A এর মোল ভগ্নাংশ কত, B এর মোল ভগ্নাংশ কত। তুমি দেখে নাও x এর সমান হবে NA বাই N, x এর সমান হবে NA বাই N। মানে যে কোন উপাদানের মোল ভগ্নাংশ হলো ওই উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাত, এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। অর্থাৎ মোল ভগ্নাংশ মানে কি, কোন উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যা অনুপাত। তাহলে এর মোল ভগ্নাংশ কি হবে, এর মোল সংখ্যা Na ডিভাইড বাই মোট মোল সংখ্যা N। অতএব x এর সমান হবে Na বাই N। আবার তোমাকে যদি বলা হয় xb সমান কি হবে, অর্থাৎ b এর মোল ভগ্নাংশ কি হবে, তুমি বলবে Nb বাই N। অর্থাৎ আমি যদি একটি মোট মিশ্রণে কোনো দুই বা ততোধিক গ্যাস মিশ্রণ হোক, সেটা যদি আমি মোল ভগ্নাংশ বের করতে চাই তাহলে মোল সংখ্যা জানতে হবে। আমি যদি মোল সংখ্যা জানি আর এই মোল সংখ্যার যোগফল জানি তাহলে কিন্তু আমি এই মোল ভগ্নাংশটা বের করে ফেলতে পারবো। যেমন মনে করো এখানে মনে করো দুইটি গ্যাস আছে, এই যে দুইটি গ্যাস, এই দুইটা গ্যাস মনে করো একটা ধরো 5 ml, একটা ধরো 15 ml। মনে করো A হলো 5 ml আর B হলো 15 ml। এই দুটি গ্যাস আছে এখানে, A হলো 5 ml, B হলো 15 ml। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে A গ্যাসের মোল ভগ্নাংশ কত হবে, A গ্যাসের মোল ভগ্নাংশ হবে x এর সমান হবে, দেখো সবাই 5। A গ্যাসের মোল সংখ্যা হলো 5 মোল, আর B গ্যাসের আর মোট মোল সংখ্যা 5 আর 15 সমান কত, 5 আর 15 সমান 20। অতএব A গ্যাসের মোল ভগ্নাংশ হলো 0.1/4, তার মানে 0.25। এটা হলো আমাদের A গ্যাসের মোল ভগ্নাংশ, A গ্যাসের মোল ভগ্নাংশ 0.25। একই ভাবে তোমাকে যদি B গ্যাসের মোল ভগ্নাংশ কত তাহলে কি করবে, তাহলে B গ্যাসের মোল ভগ্নাংশ কত হবে, B এর মোল সংখ্যা কত 15 আর মোট কত 20। দেখো মোট মোল সংখ্যা 20, অতএব এটা হয়ে গেল 3/4 এবং এটা সমান হয়ে গেল 0.75। তো ডিয়ার স্টুডেন্টস এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে একটা বিষয় তুমি মনে রাখবে, এই যে 1.1/4 সমান 0.25। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে দুটি গ্যাসের মোল ভগ্নাংশের যোগফল সব সময় হবে 1। এইটা একটা আমাদের ফর্মুলা বার, যে কোন মিশ্রণের যতগুলো উপাদান থাকবে সেই উপাদানগুলোর মোল ভগ্নাংশের যোগফল সমান 1 হবে। দেখো XA প্লাস XB সমান কত হচ্ছে, 0.25 প্লাস 0.75 সমান 1। অতএব আমি একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটা হলো কি, XA প্লাস XB সমান 1। এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। আবার দেখেন ফর্মুলা পেয়ে গিয়েছিলাম যে PA প্লাস PB সমান P। এই যে আমি দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসি যে এই যে তোমার মোল ভগ্নাংশের সঙ্গে আংশিক চাপের সম্পর্কটা কি হবে। সবাই দেখে নাও যে এই যে তুমি তিনটা গ্যাস নিয়েছো, এই যে তিনটা গ্যাসের জন্য কি পেয়েছো, তিনটা সূত্র পেয়েছো। হ্যাঁ, এখন আমি কি বের করতে যাচ্ছি,
এখন আমি বের করতে যাচ্ছি এই যে তোমার আংশিক চাপ, এই যে তোমার আংশিক চাপ পি এ পিবি, এই আংশিক চাপের সঙ্গে মোট চাপের সম্পর্ক আর মোল ভগ্নাংশের সম্পর্ক। তাহলে এখন আমি এই যে তিনটা সমীকরণ লিখলাম, সবাই দেখে নাও। এই যে তিনটা সমীকরণ লিখলে 1 2 3। এবার তুমি যে কাজটা করো সেটা হলো যে এই 2 নং সমীকরণকে তুমি কি করো, 1 নং সমীকরণ দিয়ে ভাগ দাও। 2/1, 2/1। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দাও, তাহলে কি পাবে দেখো সবাই, PA প্লাস P সমান NA/M। সবাই ভালো করে খেয়াল করো, খুবই সহজ একটি সম্পর্ক, আংশিক চাপের সঙ্গে মোট চাপের সম্পর্ক। কিভাবে দেখো, 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, 2 সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে, PA/P, V আর V কাটাকাটি গেল, NA/N, আর RT কাটাকাটি গেল, তাহলে থাকলো কি PA/P। PA মানে A গ্যাসের আংশিক চাপ, P মানে মোট চাপ, সমান NA/N। তাহলে NA/N মানে কি, একটু আগে তোমাদের পড়লাম, x এর সমান NA/N, তারপরে xb সমান NB/N। অতএব আমাদের এখানে কি লেখা যাবে, n এর সমান n লেখা যাবে xa। অতএব আমরা কি লিখতে পারছি দেখো, p এর সমান লেখা যাবে p ইনটু xa। এই হলো আমাদের সম্পর্ক, এই হলো আমাদের সম্পর্ক যে আংশিক চাপের সঙ্গে মোট চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক। খুবই ইজি একটা সম্পর্ক। আংশিক চাপ, কোন উপাদানের আংশিক চাপ সমান ওই মিশ্রণের মোট চাপ এবং ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান। P এর সমান P ইনটু xa, P এর সমান P ইনটু xa। এইভাবে তুমি যত উপাদানই হোক তাদের সূত্র একই। তুমি দেখো আবার 3 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দাও, তাহলে কি পাবে, PB/P সমান NB/N। তাহলে একই ভাবে লেখা যাবে PB সমান, হ্যাঁ PB সমান একই ভাবে লেখা যাবে PB সমান P ইনটু XB। তার মানে B উপাদানের আংশিক চাপ সমান তোমার B উপাদানের আংশিক চাপ সমান মোট চাপ ইনটু ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমরা যে কোনো সমীকরণটাই বের করতে পারবো। তোমরা একটু দেখে নাও ভালো করে, একটু। হ্যাঁ, তো এবার আমরা চলে আসছি যে তোমার এখানে দুটা সম্পর্ক সূত্র পেলাম। একটা হলো যে তোমার PA প্লাস PB সমান P, অর্থাৎ আংশিক চাপের যোগফল সমান মোট চাপের সমান। আর কি পেলাম, আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, এই ফর্মুলাটা পেলাম। অতএব আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এই ফর্মুলাগুলো আমাদের অঙ্কের সময় কাজে লাগবে, তোমরা ভালো করে খেয়াল করো। এবার দেখো আমাদের আরেকটা বিষয় তোমরা এখানে দেখে নাও, আরেকটা সূত্র আমি বের করব, সেটা হলো মিশ্রণের মোট চাপ নির্ণয়। সবাই খেয়াল করো, মিশ্রণের এই যে তোমার পি গ্যাসটা দেখতে পাচ্ছ, এই যে এ এবং বি, এই এ এবং বি গ্যাসের যে মোট চাপ পি, এই পি নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা এখন এখান থেকে দেখব। তাহলে আমি যদি বলি যে আমাদের বিষয় হলো যে এই মিশ্রণের মোট চাপ নির্ণয়, মিশ্রণের মোট চাপ নির্ণয় কিভাবে আমরা করব। আচ্ছা, তো সবাই দেখে নাও যে এই যে তোমার এ গ্যাসটা ছিল, বি গ্যাসটা ছিল। এখন যদি এ গ্যাসটা তোমার থাকে একটা পাত্রে, যেই পাত্রের আয়তন V1 নট ভি, একই আয়তন এবং তাপমাত্রা সেম T। আরেকটা বি গ্যাসটা মনে করা আছে, এই বি গ্যাসটা মনে করা আছে আরেকটা পাত্রে, যার আয়তন হলো V2। এর আয়তন কিন্তু সেম না, কিন্তু তাপমাত্রা সেম। এখন যদি ই হয়, তাহলে যেহেতু আয়তন সেম না, আগে যেহেতু আয়তন এক ছিল,
তখন কিন্তু আমি বলেছিলাম এটা আংশিক চাপ, কিন্তু আমি কিন্তু এখন আংশিক চাপ বলতে পারবো না, এটাকে বলবো আমি ধরলাম P1, এই চাপটাকে আমি ধরলাম P2। তার মানে দেখো দুটি গ্যাস এখানে আছে, একটি গ্যাসের চাপ হলো P1, আরেকটি গ্যাসের চাপ হলো P2, তাদের আয়তনও ভিন্ন, একটি গ্যাসের আয়তন V1, একটি গ্যাসের আয়তন V2। তাহলে এই গ্যাসের আয়তন V1, বি গ্যাসের আয়তন V2। যেহেতু আয়তন ভিন্ন, এই চাপটাকে আমি কিন্তু আংশিক চাপ বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যদি তোমার আয়তন সেম থাকে তাহলে আমি এই দুইটা গ্যাসের আয়তন সেম থাকলে আমি বলতে পারতাম এগুলোকে আংশিক চাপ PA প্লাস PA এবং PB। কিন্তু এখন যেহেতু ভিন্ন, অতএব এই চাপ দুটাকে আমি নাম চেঞ্জ করে দিলাম P1 এবং P2। এখন মনে করো এই দুটা গ্যাসকে তুমি কি করলে, এই পাত্রে এনে তুমি এখানে প্রবেশ করালে, অর্থাৎ খেয়াল করো সবাই, এই গ্যাসটাকে আমি এখানে নিয়ে আসলাম যার আয়তন V, বি গ্যাসটাকে আমি এখানে নিয়ে আসলাম যার আয়তন V। এখন আমাদের এই গ্যাসের যে আদি চাপ ছিল P1 V1, আর এই গ্যাসের এখানে চাপ কত, এই গ্যাসের চাপ কিন্তু এখন আর এখানে P1 থাকবে না, এই গ্যাসের চাপ হবে তোমার এখানে কিন্তু এই যে আমাদের যে আংশিক চাপ, সেই আংশিক চাপের সংজ্ঞা অনুযায়ী এই গ্যাসের চাপ হবে PA, আর বি গ্যাসের চাপ হবে তোমার কি PB, যেটা তুমি বুঝতে পারছো যেটা তাদের আংশিক চাপ। তাহলে যদি এ এবং বি গ্যাস আলাদা দুটি পাত্রে থাকে যাদের চাপ এবং আয়তন ভিন্ন ভিন্ন, তাদেরকে যদি আমি একটি মিশ্রণ তৈরি করি, একটি পাত্রে নির্দিষ্ট পাত্রে যদি মিশ্রণ তৈরি করে, তবে এখানে যে চাপ দিবে মোট চাপ হলো P, আর তাদের চাপ হলো PA, আর বি হলো PB, আর এখানে হলো মোট চাপ হলো P। তাহলে এখন আমি একটা বয়েলের সূত্র ব্যবহার করতে পারি। দেখো বয়েলের সূত্র কি লেখা যায়, বয়েলের সূত্র সবাই দেখে নাও। তাহলে বয়েলের সূত্র কি ছিল, মনে করো আদি চাপ সমান আদি চাপ ইন্টু আদি আয়তন সমান বর্তমান চাপ ইন্টু বর্তমান আয়তন। তাহলে এই গ্যাসের জন্য তুমি এই বয়েলের সূত্র ব্যবহার করো, এই গ্যাসের জন্য বয়েলের সূত্র ব্যবহার করো, কি হবে তাহলে বলো, যে P1, এই গ্যাসের আদি চাপ, এই গ্যাসের আদি চাপ হলো P1, এই গ্যাসের আদি আয়তন V1, এই গ্যাসের আদি চাপ P1, আদি আয়তন V1। এই গ্যাসের বর্তমান চাপ কত, এই গ্যাসের বর্তমান চাপ কিন্তু তোমার PA, অর্থাৎ এই গ্যাসের এখানে যে তুমি একটু শিখেছো এই যে তোমার মোট চাপ হলো P, এই গ্যাসের চাপ হলো PA, বি গ্যাসের চাপ হলো PB, এই দুটা আংশিক চাপের যোগফলই কিন্তু P। অতএব এই গ্যাসের বর্তমান চাপ হলো PA আর আয়তন হলো V। তুমি জানো মিশ্রণ যেই পাত্রে থাকে সেই পাত্রের আয়তনই দখল করে, অতএব আয়তন হলো V। আবার বি গ্যাসের জন্য এটা আমি পেলাম কোন গ্যাসের জন্য, এই গ্যাসের জন্য। এবার যদি আমি বলি বি গ্যাসের জন্য আমাদের কোন সূত্র, বি গ্যাসের জন্য আমি কি পাবো, P2 V2 সমান পেয়ে যাবো আমি PB ইন্টু V। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো P2 V2 সমান PB V। এবার আমরা কি করব, এই যে তোমার 1 নং আর এই যে তোমার 2 নং, এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি যোগ করি, 1 আর 2 নং সমীকরণ যোগ করব, তাহলে কি পাবো, আমি এটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে কি পাবো, PA প্লাস PB ইন্টু V, PA প্লাস PB ইন্টু V সমান P1 V1 প্লাস P2 V2। এই যে তোমরা পেয়ে গেলা যে আমরা এই বয়েলের সূত্র ব্যবহার করে আমি পেয়ে গেলাম যে এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাই এই যে V কমন যায়, PA প্লাস PB ইন্টু V সমান P1 V1 প্লাস P2 V2। নিশ্চয়ই তোমরা এইটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ? তাহলে এবার আমরা কি করব, দেখো এই যে তোমার P এবং PB, PA প্লাস PB আমরা জানি আংশিক চাপের সূত্র অনুযায়ী এই দুটার যোগফল হলো মোট চাপের সমান। অতএব আমি কি লিখতে পারি, PB সমান লেখা যাবে P1 V1 প্লাস P2 V2। এই হলো আমাদের আরেকটা সূত্র, যেই সূত্র দিয়ে আমি কি করতে পারবো, এই মিশ্রণের মোট চাপ বের করতে পারবো। PV সমান PV অর্থাৎ মিশ্রণের মোট চাপ PV, মোট আয়তন V, মিশ্রণের মোট চাপ আর আয়তন PV সমান P1 V1 আদি চাপ আদি আয়তন যোগ B গ্যাসের আদি চাপ আদি আয়তন। অর্থাৎ একটি মিশ্রণের মধ্যে যত উপাদান থাকবে তাদের উপাদানের মোট চাপ আর মোট আয়তনের গুণফল সমান ওই গ্যাসগুলো উপাদানগুলোর
আদি চাপ আদি আয়তনের গুণফলের যোগফলের সমান। এই হলো আমাদের মোটামুটি ভাবে এই ডালটনের আংশিক চাপের মধ্যকার এই ফর্মুলাগুলো। অর্থাৎ এখান থেকে আমি জানলাম আংশিক চাপ কাকে বলে, আমরা জানলাম আংশিক চাপ সূত্র কাকে বলে, আমরা জানলাম আংশিক চাপের সঙ্গে মোল ভগ্নাংশের কি সম্পর্ক, আমরা জানলাম মোল ভগ্নাংশ কাকে বলে, আমরা জানলাম মিশ্রণের মোট চাপ আমরা কিভাবে বের করব। সুতরাং তুমি এখানে কিন্তু বেশ কিছু ফর্মুলা তুমি পেয়ে গেলে। এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখানকার উদ্দীপকের মধ্যে এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। এই উদ্দীপকগুলো তোমাদেরকে আমি করাবো, আজকে না পারলেও আগামী ক্লাস অবশ্যই করাবো। এবং এই উদ্দীপক, এই সংক্রান্ত উদ্দীপকগুলো তুমি দেখবে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ইজিলি পারবে এবং এই দুটো টপিকস পড়লেই একটা উদ্দীপক সম্পূর্ণ পারা যায়। এই দুটো উদ্দীপক পড়লে, দুইটা টপিকস পড়লে একটা উদ্দীপক অ্যান্সার করা যায়। দেখা গেছে বিগত পরীক্ষায় দেখা গেছে যে এই উদ্দীপক অ্যান্সার করা যায় এই দুটি তোমার টপিকসগুলো পড়লে। এবার চলে আসো যে আরেকটি সহজ ফর্মুলা, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, তো এইটা তোমরা জানো যে এই যে তোমার ব্যাপন কোনো একটি পদার্থের স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়া, সেই ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। তুমি একটি পদার্থকে রেখে দিলে, মনে করো একটা পারফিউমের বোতল খোলা অবস্থায় রেখে দিলে, এটা স্বতঃস্ফূর্তভাবে বাতাসে ছড়িয়ে পড়বে, এই ছড়িয়ে পড়াটাকেই বলা হয় ব্যাপন। এখন এই প্রত্যেকটা পদার্থের একটা ব্যাপন আছে। মনে করো তোমার এখানে পদার্থ ধরো গ্যাস, হ্যাঁ, একটা পদার্থ মনে করো গ্যাস, একটা পদার্থ মনে করো লিকুইড, আর একটা পদার্থ মনে করো সলিড। এখন এই যে তুমি পদার্থগুলো নিলে, হ্যাঁ, পদার্থগুলো নিলে, এখন এই পদার্থগুলোর মধ্য থেকে দেখা যাবে যে যদি তুমি মুখটা খুলে দাও, এই প্রত্যেকই পদার্থগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাপিত হলো। মনে করো তুমি এখানে একটা তোমার গ্যাসীয় পদার্থ নিলে, ধরো কার্বন ডাইঅক্সাইড, তো সে স্বতঃস্ফূর্ত ব্যাপিত হলো। আবার এখানে তুমি নিলে একটা পারফিউম, হ্যাঁ, পারফিউম নিলে বা অ্যালকোহল নিলে, যে কোনো তোমার একটা লিকুইড নিলে। আবার এখানে সলিড নিলে, মনে করো একটা সলিড পারফিউম নিলে, হ্যাঁ, সলিড পারফিউম আছে আমাদের, সলিড পারফিউম নিলে। এখন এরা স্বতঃস্ফূর্তভাবে সবাই ব্যাপিত হবে, তবে মনে রাখবে যে এই যে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে কার? এই ব্যাপন হার সবচেয়ে বেশি হবে তোমার এই গ্যাসের, আর গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, আর লিকুইড আর সলিড। তার মানে সবাই খেয়াল করো যে এখানে ব্যাপন হারটা সবচেয়ে বেশি হবে গ্যাসীয় পদার্থের, তারপর লিকুইড, তারপর সলিড। তার মানে এটা কেন হচ্ছে? এই যে ব্যাপন হার নির্ভর করে এই পদার্থগুলোর ঘনত্বের উপর। ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। এই যে তোমার সলিড, এই সলিডের অণুগুলো একদম কাছাকাছি থাকে, এই সলিডের অণুগুলো দেখবে একদম কাছাকাছি অবস্থান করে। অতএব এখান থেকে কিন্তু অণুগুলো সহজেই ব্যাপিত হবে না। কিন্তু একটা গ্যাস যদি থাকে, মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি তোমার পাত্রের মধ্যে থাকে, সেই পাত্র থেকে এটা কিন্তু খুব সহজেই গ্যাসটা দূরীভূত হয়ে যাবে, কারণ এখানে ঘনত্ব অনেক কম। এখানকার অণুগুলো আন্তঃনৈমিক আকর্ষণ বল অনেক দুর্বল, যেহেতু এরা দূরে দূরে অবস্থান করে, এই জন্য আন্তঃনৈমিক আকর্ষণ বল অনেক দুর্বল। কিন্তু এখানে আন্তঃনৈমিক আকর্ষণ বল কি? সলিডের অনেক সবল, এই জন্য গ্যাসগুলো সহজে বের হতে পারে না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যাপন হার, যাকে আমি বলবো রেট, এই ব্যাপন হার নির্ভর করে কিসের উপরে? ঘনত্বের উপরে। ব্যাপন হার নির্ভর করে ঘনত্বের উপরে। ঘনত্ব যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, ঘনত্ব যত কম হবে ব্যাপন হার তত কি হবে? বেশি হবে। তাহলে মনে করো তুমি বাস্তবের উদাহরণ দেখো, আমি যদি একটা সলিড পারফিউম ঘরের কোনায় লাগিয়ে রাখি, ওই সলিড পারফিউমটা শেষ হতে তুমি দেখবে যে অনেক দিন সময় লাগে, হ্যাঁ, প্রায় 30 দিন চলে যায়। কিন্তু তুমি যদি একটি লিকুইড পারফিউম খোলা অবস্থায় রেখে দাও, তাহলে দেখবে যে একদিনেই পারফিউমটা শেষ হয়ে গেছে। তার মানে কি? লিকুইড পারফিউমটা কেন শেষ হয়ে গেল? কারণ ওটার ঘনত্ব কম, এটা ব্যাপিত হয়েছে তাড়াতাড়ি। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপন হারের সঙ্গে ঘনত্বের একটা নিবিড় সম্পর্ক আছে। এই নিবিড় সম্পর্কের বিজ্ঞানী গ্রাহাম সূত্র আকারে ব্যাখ্যা করেছেন। সেই সূত্রটা কি? সে কি বলেছেন? সূত্রটা দেখো সবাই। এই গ্রাহামের সূত্রটা কি? গ্রাহামের ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু √1/d। তার মানে কোনো একটা পদার্থের ব্যাপন হার মানে আর, হ্যাঁ, ব্যাপন হার মানে তোমার রেট অফ
তোমার তোমার কি ডিফিউশন রেট অফ গ্যাস, ব্যাপন হার, ডিফিউশন রেট অফ গ্যাসের ব্যাপন হার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার 1/d। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে 1/d আছে, তার মানে এখানে ঘনত্ব যত কমবে ব্যাপন হার তত বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক চিহ্ন। কিন্তু ঘনত্ব যত কমবে মানে কি, ঘনত্ব যদি 25 গুণ কমে, এই যে ডি যদি হয় এখানে 25, তাহলে আর কত হবে 5। দেখো ডি এর মান যদি এখানে 25 বসাও, আর এর মান হয়ে যাবে 5, কারণ কি এখানে √1/25। তার মানে ঘনত্ব যদি 25 গুণ কমে ব্যাপন হার, কিন্তু 25 গুণ বাড়বে না, ব্যাপন হার বাড়বে 5 গুণ বাড়বে। এই জন্য বলছে ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, কোন পদার্থের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো সবাই এখান থেকে আমরা লিখতে পারি যে R1/R2, এখান থেকে আমি লিখতে পারি কি R1/R2 সমান √d2/d1। যেহেতু ব্যস্তানুপাতিক, সবাই খেয়াল করো, যেহেতু ব্যস্তানুপাতিক, উপরে R1 নিচে R2, এখানে হয়ে গেছে d2/d1। এখন দেখো আমরা যদি তোমার এখানে ঘনত্বের জায়গায় যদি আমরা বসায় দিই তোমার আণবিক ভর, তাহলে ঘনত্ব সমান আমি কি জানি, ঘনত্ব সমান আমরা জানি যে ভর বাই আয়তন। তাহলে কোন একটা পদার্থের ঘনত্ব ধরো d1 সমান হবে m1/v যদি আয়তন সেম হয়, আর d2 সমান হলো m2/v। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই, এটা হলো m2/v, এটা হলো m1/v, তাহলে কি হবে এই m2/v m1/v সমান কি হবে যে R1/R2 সমান হচ্ছে √m2/m1। তার মানে দেখো একই রকম ফর্মুলা পেয়ে গেল আমরা, যে ব্যাপন হার হলো তোমার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ R is proportional to √1/m। এই হলো আমাদের নতুন ফর্মুলা, অর্থাৎ ঘনত্বকে আমি কি করলাম, আণবিক ভরের সাপেক্ষে প্রমাণ করলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কোনো পদার্থের ব্যাপন হার ওই পদার্থের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অতএব আমরা দুটি ফর্মুলা পেয়ে গেলাম, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আবার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তোমাদের এক উদাহরণ আমি দেখাই, যে ধরো তোমার এখানে একটা গ্যাস আছে, তোমার ধরো কার্বন ডাইঅক্সাইড, ধরো এখানে একটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড, এখন এখানে একটা গ্যাস আছে তোমার অ্যামোনিয়া। এখন বললো যে এই দুটি গ্যাসের R1 এবং R2 এই দুটি গ্যাসের R1 এবং R2 অনুপাত কত, R1 এবং R2 অনুপাত কত, তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। যদি তুমি গ্যাসটার নাম জানো তাহলে তুমি ইজিলি এই অনুপাতটা বের করে ফেলতে পারবে। কিভাবে দেখো, আমরা কি পেলাম ফর্মুলা, R1/R2 সমান কি √m2/m1, এই যে ফর্মুলা পেয়ে গেলাম, R1/R2 সমান √m2/m1। এখন যদি আমরা যদি কোনো দুটি গ্যাসের, যে কোনো তুমি দেখবে উদ্দীপকের মধ্যে এটা আসে, যে কোনো দুটি গ্যাসের যদি আমরা ব্যাপন হারের অনুপাত নির্ণয় করতে চাই বা ব্যাপন হারের তুলনা করতে চাই, তখন আমার ওই দুটি গ্যাসের আণবিক ভর জানা থাকতে হবে। যেমন এই গ্যাসটির আণবিক ভর হলো 44 গ্রাম, আর এই গ্যাসটির আণবিক ভর হলো 17 গ্রাম। তাহলে এই আণবিক ভর তুমি যদি জানো, তবে ইজিলি তুমি মানটা বের করে ফেলতে পারবে। কিভাবে দেখো, এই যে দেখো √m2 কত, m2 হলো 17, আর m1 কত তোমার 44, m1 হলো 44। অতএব এই √17/44 এইটাকে যদি আমি গুণ করি, তাহলে আমি একটা মান পেয়ে যাব, এটাই হয়ে যাবে তোমার কি এই R1 এবং R2 অনুপাত। সবাই এই মানটা বের করতে পারবে কিনা দেখো তো সবাই, এই মানটা কত আসে, √17/44। সবাই একটু মানটা বের করে আমাকে দেখাও, সবাই একটু আমাকে দেখাও যে মানটা কত। আমি তোমাদের এখনই বলে দিচ্ছি মানটা কত আসে, একটু দেখাও এই মানটা কত আসবে। তোমাকে যদি বলি যে R1/R2 অনুপাত, ব্যাপন হারের অনুপাত কত হবে, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার ব্যাপন হারের অনুপাত কত হবে, তুমি এখান থেকে বুঝতে পারবে। আর তোমার
হ্যাঁ, এটা রেজাল্ট কত আসে বলবে? এটা রেজাল্টটা কত আসে? .621। ভেরি গুড। তাহমিদ কবির বলেছে .621। হ্যাঁ, ভেরি গুড। তাহলে সবাই দেখো যে এখানে R1/R2 সমান হয়ে গেল, R1/R2 সমান হয়ে গেল 0.621। তার মানে তুমি এখান থেকে বলতে পারো যে কার ব্যাপন হার এখান থেকে বেশি। দেখো যেহেতু তোমার এখানে 0.621, তাহলে আমি লিখতে পারি এখানে R1/R2 সমান 0.621। তাহলে R1/R2 সমান লেখা যাবে কি 0.621 ডিভাইড বাই, এখানে তুমি এটাকে অনুপাতটা উঠিয়ে দাও, তাহলে কত হবে? দেখো এখানে অনুপাতটা কার বেশি হবে? এখানে অনুপাতটা হবে, এটা যদি উঠিয়ে দেই তাহলে 0.621, এটা উঠিয়ে দিলাম, তাহলে এখন হয়ে গেল কত ভাগ করলে তোমার এটা যদি করো R2 কে এই পাশে নিয়ে, R2 কে এই পাশে নিয়ে আসো, তাহলে R2 সমান কি হবে? R2 সমান হবে তোমার 1000 ভাগ 621 ইন্টু R1। অর্থাৎ আমি R2 কে এই পাশে নিয়ে আসলাম, R1 কে পাশে নিয়ে আসলাম। অতএব সুতরাং R2 সমান কত আসতেছে? এটা আসতেছে তোমার 1000 ভাগ 0.621 কত হবে? 1 পয়েন্ট সামথিং, তাই না? 1 পয়েন্ট সামথিং, একের চেয়ে বেশি হবে, সোজা কথা 1 পয়েন্ট সামথিং হবে। এই মানটা কত আসবে? 1 একের সঙ্গে সামথিং যোগ হলো, তাহলে 1 পয়েন্ট মনে করো, 1 পয়েন্ট ধরলাম, তোমার 1.5, 1 পয়েন্ট প্রায় 45 ধরলাম। তাহলে এই যে তোমার রেজাল্ট আসলো, এখান থেকে আমি কি বুঝতে পারছি যে R2 গ্যাসের ব্যাপন হার R1 গ্যাসের ব্যাপন হারের চেয়ে 1.4 গুণ বেশি। তাহলে সবাই খেয়াল করো যে এই যে তোমার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R2, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হারের চেয়ে 1.4 গুণ বেশি। তাহলে বলতে পারি কি আর অ্যামোনিয়া ইজ গ্রেটার দেন আর কার্বন ডাই অক্সাইড। কত গুণ বেশি? 1.4 গুণ বেশি। এটা ম্যাথমেটিক্যালি তুমি বের করে ফেলবে। অতএব যে কোনো সময় আমরা এই আণবিক ভর জানলে কিন্তু এটা কত গুণ বেশি, তার অনুপাতটা কত, কে কাটছে কত গুণ বেশি, আমি বের করে ফেলতে পারবো। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হলো কেন? কারণ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম। অতএব যে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এই যে তোমার আলোচ্য সূচি থেকে আমরা বুঝতে পারলাম যে গ্রামের ব্যাপন সূত্র কিভাবে আমরা অনুপাতটা বের করব। সেই অনুপাতটা বের করার জন্য আমার আণবিক ভর লাগবে। এই আণবিক ভর তোমার যদি দেওয়া না থাকে তাহলে তুমি এই আণবিক ভরটা বের করে নিবে। পরীক্ষায় দেওয়া থাকে উদ্দীপকের মধ্যে, তখন তুমি পিভি সমান W/m/RT এই ফর্মুলা দিয়ে এই আণবিক ভরটা বের করে নিবে। এই দুটি গ্যাসে আণবিক ভর বের করে নিবে, বের করে এই অনুপাতটা বসিয়ে দিবে, তাহলে তোমার উদ্দীপকের অ্যান্সারটা হয়ে যাবে। বলেছে যে দুটি গ্যাসে ব্যাপন হারে অনুপাত করো। আর যদি বলে যে এই যে তোমার একটু আগে শিখলাম যে এই যে একটা গ্যাস মিশ্রিত অবস্থায় রয়েছে, সেই মিশ্রিত গ্যাসে কি চাপ নির্ণয় করো। সেই চাপ নির্ণয় করার জন্য তোমার কি থাকবে? ওই যে তোমার পিভি সমান P1V1 প্লাস P2V2। অতএব দেখবে তুমি ওখানে যদি পি বের করতে বলে তাহলে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। অতএব আমরা কি করতে পারবো? ওই মোট চাপটা বের করে ফেলতে পারবো। এইভাবে একটা উদ্দীপক পরীক্ষা আসে। তোমাদেরকে আমি আগামী ক্লাসে এরকম উদ্দীপক দেখাবো। তোমরা এই পর্যন্ত আগে ভালো করে পড়ে নাও। এই ডাল্টনের আংশিক চাপ সূত্র বিষয়টা খুব ইন্টারেস্টিং, গ্রামের ব্যাপন সূত্রটা খুব ইন্টারেস্টিং। এই দুটো বিষয় ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই তুমি একটি কোশ্চেন পাবে। এবং আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখবো, সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবো। তোমাদের আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে দিন কাটাও। থ্যাংক ইউ।